তুলি ফুপিয়ে কেঁদে ওঠে। বোনকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে তুলি, কাঁদছিস কেন? কি হয়েছে বোন? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিছু ঠিক নেই। কি হয়েছে সেটা বল। ভাইয়া ভাবিমণি, কি হয়েছে? ইরা ভাবি খুব অসুস্থ, বাসার সবাই হসপিটালে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে ভাইয়া, 2 দিন পর আমাদের পরীক্ষা। সাদাত দম খেয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, টেনশন করিস না, ইরা ঠিক হয়ে যাবে, সাবধানে থাকিস। এখন রাখছি। সাদাত কল কেটে দেয়। তুলি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। তার ভাইয়া তো এমন না, সে খুব দায়িত্ববান লোক। আর বড় কথা, ইরা অসুস্থ শুনে কোনো রিয়াকশন দিল না কেন? এটা কেমন করে হয় যে ইরা সামান্য কিছু হলে ভাইয়া অস্থির হয়ে পড়ে? আর আজ তুলি কল দেয় রাব্বির কাছে। রাব্বি তখন ওষুধ কিনতে ফার্মেসিতে ছিল। ফোন ভাইব্রেট ছিল, শুনতে পায়নি। তুলি আরও বেশি অস্থির হয়ে ওঠে। অনেক ভেবে সে রাইহানের কাছে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে রাইহান। তুলি অস্থির হয়ে বলে, ভাইয়া ইরা কেমন আছে? এখনো জ্ঞান ফিরেনি, তবে ডক্টর বলেছে দ্রুত জ্ঞান ফিরবে। টেনশন করিস না। ভাইয়া ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা। শোনো, বলুন ভাইয়া। সাদাত কি জানি ইরা অসুস্থ? ভাইয়াকে কেবল বললাম, ভাই এখন ডিউটিতে আছে। আচ্ছা রাখো, পরে কথা বলছি। তুলি ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার ভাই আদৌ ডিউটিতে আছে কিনা। হসপিটালে আছেন সাগরিকা বেগম, রাইহান আর রানু মির্জা। বাকি সবাই বাসায় চলে গেছে। রাব্বি থাকতে চেয়েছিল, কিন্তু রাইহান বাসায় যেতে বলছে। দরকার হলে কাল সকালে আবার আসবে। হসপিটালে তো আর বেশি মানুষ থাকা যায় না। ইরার অচেতন শরীর বেডে পড়ে আছে, হাতে সেলাইন দেওয়া। রাইহানের বড্ড চিন্তা হচ্ছে, তার বোনটা ঠিক হয়ে যাবে তো? তাকে দ্রুত সুস্থ হতে হবে। সাদাতের কি এখনো ডিউটি শেষ হয়নি? এখনো একটা কল দিয়ে শুনলো না ইরা কেমন আছে। রাত 11টা। ইরার একটু একটু করে হুঁশ আসছে। রাইহান ইরার বেডে বসে ইরার দিকে তাকিয়েছিল। রানু মির্জা আর সাগরিকা বেগম দুজনই আছেন। ইরাকে রেসপন্স করতে দেখে রাইহানের মুখে হাসি ফুটে ওঠে। রাইহান চেঁচিয়ে বলে, বোনের জ্ঞান ফিরেছে? ওই দেখো, ওর চোখের পাতা নড়ছে, হাতের আঙ্গুল নড়ছে। ইরার পুরোপুরি জ্ঞান ফিরেছে, তবে শরীর বড্ড দুর্বল, সেই জন্য ওঠার শক্তি পাচ্ছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে হেলান দিয়ে বসায়। ইরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মাথাটা বড্ড ধরেছে। রানু মির্জা কয়েক লোকমা ভাত মেখে মুখে দেয় ইরার। 2 লোকমা ভাত খেয়ে আর খেতে পারে না। রাত অনেক হয়েছে। ফোন হাতে নিয়ে বসে আছে সাদাত। ইরার নাম্বারে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। হবে কিভাবে? ইরার ফোনটা তো বাড়িতে ফেলে আসছে। সাদাত এবার রাইহানের কাছে ফোন দেয়। রাইহান প্রায় ঘুমিয়েই গিয়েছিল। হঠাৎ ফোন বাজার শব্দ পেয়ে উঠে বসে। ঘড়িতে দেখে রাত 1টা। রাইহান রুমের বাইরে এসে কল রিসিভ করে বলে, এখন তোর ডিউটি শেষ হলো সাদাত? সেই 8টা থেকে আমার বোনটা অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছে, আর তুই এখন কল করছিস? এখন কল দেওয়ার সময় হলো? এতটা মন ভুলো তোর? এটা বলিস না তুই রাত 1টা পর্যন্ত ডিউটিতে ছিলি? সাদাত চুপ করে শোনে, তারপর বলে, তুই ভুল বুঝছিস রায়হান, আমি তো খবর নিয়েছি। রাব্বি বলল তুই হসপিটালে আছিস, তাই তো তোকে কল করলাম। ভালো। ইরার কি অবস্থা এখন? জ্ঞান ফিরে এখন ঘুমাচ্ছে, অনেক রাত হয়েছে, তুই ঘুমা। এই বলে কল কেটে দেয় রাইহান। সাদাত ফোন হাতে নিয়ে বসে আছে। রায়হান তার মুখের উপর ফোন কেটে দিল। আমারই ভুল হয়েছে, আগেই ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু আমার নিজেই ভালো লাগছিল না। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার তো এখন বাসায় যাওয়া উচিত। ইরা অসুস্থ, কিন্তু আমাকে তো ছুটি দেবে না। 2 দিন পর অনেক বড় একটা মিশন আছে। তাহলে পরের দিন সকালে ইরার কয়েকটা রিপোর্ট করতে দেয়। রাইহান নিজে থেকে সব রিপোর্ট করতে যায়। ইরার শরীর খুব দুর্বল, ঠিক করে হাঁটতে পারছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে রেখেছেন। সব পরীক্ষা করে ইরাকে বেডে আনা হয়। সকালে মির্জা বাড়ি থেকে খাবার আনে রাব্বি। কয়েক ঘন্টা পর রাইহান গিয়ে রিপোর্ট আনে। সেগুলো নিয়ে ডক্টরের চেম্বারে যায়।
ডক্টরের সামনে বসে আছে রাইহান। ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন। তিনি বেশ কিছুক্ষণ সময় পর রাইহানের দিকে তাকান। রাইহান ডক্টরের দিকে তাকিয়েছিল, কি বলে সেটার অপেক্ষায় চেয়ে আছে। ডক্টর স্বাভাবিকভাবে বলেন, মিস্টার রায়হান, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন ডক্টর, আমার বোনের কি হয়েছে ডক্টর? খারাপ কিছু হয়নি তো? রিল্যাক্স মিস্টার রায়হান, আপনার বোনের তেমন কিছু প্রবলেম হয়নি। রিপোর্টে যা দেখছি সবটা স্বাভাবিকই, এতে ভয়ের কিছু নেই। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খেলে ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। রাইহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথা থেকে অনেক বড় টেনশন নামলো। ডক্টর প্রেসক্রিপশনের কিছু মেডিসিন লিখে দেয়। রাইহান সেগুলো নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে যায়। ইরাকে রিলিজ দেওয়া হয়। রাইহান ইরাকে নিয়ে তাদের বাসায় যেতে চেয়েছিল, তবে শাহাদাত মির্জা ফোন দিয়ে বলেছেন ইরাকে নিয়ে যেন তারা মির্জা বাড়িতে যায়। রাইহান আর না বলেনি, কারণ ইরার পরশু পরীক্ষা। এখন যদি ইরাকে নিয়ে বাসায় যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাই মির্জা বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইরা আগের থেকে কিছুটা সুস্থ। মির্জা বাড়ি পৌঁছতে পৌঁছতে দুপুর 1টা বেজে যায়। সাগরিকা বেগম ইরাকে ধরে গাড়ি থেকে নামান। তিনি প্রথম মির্জা বাড়িতে এসেছেন। তিনি জানতেন সাদাতরা খুব ধনী ফ্যামিলির, তবে এতটা তিনি জানতেন না বাড়িটা অনেক বড়। তাদের বাড়ির থেকে দ্বিগুণ জায়গায় সাদাতদের বাড়ি। গাড়ির শব্দ পেয়ে সর্বপ্রথম তুলি ছুটে আসে। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইরার জন্য। যখন ওকে গাড়ি থেকে নামতে দেখে তখনই ছুট লাগায়। শম্পা মির্জা কিচেনে ছিলেন। মেয়েকে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে বলেন, কি রে তুলি, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা, না হলে পড়ে যাবি তো মা। তুলি কোনো কথার প্রতি উত্তর না করেই চলে যায়। শম্পা মির্জা আন্দাজে অনুমান করেন হয়তো ইরা এসেছে, সেই জন্য তিনি কাজের মহিলার কাছে রান্নার দায়িত্ব দিয়ে কিচেন থেকে বের হয়ে আসেন। তিনি যত ইরাকে সাদাতের বউ হিসেবে না মানুক, তবুও তার একটা দায়িত্ব আছে। তুলি সাগরিকা বেগমের কাছ থেকে ইরাকে ধরে নিয়ে যায় তাদের রুমে। শম্পা মির্জা ভদ্রতার খাতিরে রাইহান আর সাগরিকা বেগমের সাথে হেসে কথা বলেন। রানু মির্জা নিজের রুমে ফ্রেশ হতে চলে যান। শাহাদাত মির্জা আর আতিয়ার মির্জা অফিসে। ইসহাক মির্জা নিজের রুমে আছেন। বাইরে শোরগোল শুনে রুম থেকে বেরিয়ে আসেন। রাইহানদের দেখে ভালো মন্দ জিজ্ঞেস করেন। রাইহান এখনই চলে যেতে চেয়েছিল, তবে ইসহাক না খেয়ে যেতে দেন না। দুপুরের খাবার খেয়ে তবেই যেতে পারবে রাইহান। আর ইরা যেহেতু অসুস্থ আর পরশু পরীক্ষা, সেই জন্য তিনি 2 দিন থাকবেন, তারপর বাসায় ফিরবেন। তবে সাগরিকা বেগম হয়তো থাকতে পারবেন না, তার মেয়েটারও পরীক্ষা। আজকে রাতটা থেকে তিনি চলে যাবেন। রাইহান বড্ড দুশ্চিন্তায় পড়ে যায়। তার বোনটার পরীক্ষা না হলে তাকে তাদের বাড়িতে নিয়ে যেত, কিন্তু এখন কি করবে রাইহান? যতই শ্বশুর বাড়ির লোক ভালো হোক না কেন, নিজের আপনজনের কাছে থাকাটা বড্ড দরকার। রাইহানকে দুশ্চিন্তায় দেখে ইসহাক মির্জা বলেন, রায়হান, তোমার ফুপি যেহেতু থাকতে পারবে না, তাই তুমি যদি চাও তোমার বোনের কাছে তোমার বাসার কাউকে থাকা দরকার, তাহলে তুমি রাইসাকে দিয়ে যাও। রাইসা কয়েকদিন ওর কাছে থাকুক। মেয়েটার পরীক্ষা না হলে আমি নিজেই ওকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। আপনি ভুল করে বলছেন দাদু, আমি বরং রাইসাকে কালকে দিয়ে যাব। বেশ, তাই করো। সাগরিকা বেগম আর তুলি মিলে ইরাকে গোসল করিয়ে দেয়। তারপর রানু মির্জা প্লেটে করে খাবার নিয়ে আসেন। সাগরিকা বেগম নিজে হাতে খাইয়ে দেয় ইরাকে, তারপর ওষুধ খাইয়ে রেস্ট নিতে বলে। দুপুরের খাবার খেয়ে রাইহান বাসায় রওনা দেয়। সাগরিকা বেগমও ইরার সাথে ঘুমিয়ে পড়ে। সাদাত ইরার ফোনে লাগাতার কল দিতেই আছে, কিন্তু কেউ রিসিভ করে না। অনবরত ফোন বাজছে দেখে তুলি রুমে এসে ইরার ফোন খুঁজে বের করে। ফোনটা টেবিলের নিচে পড়ে আছে। তুলি ফোন অন করে দেখে তার ভাই কল করেছে। তখনই আবার কল বেজে ওঠে। তুলি কল রিসিভ করে মুখের সামনে ধরে। সাদাত ফোনের স্ক্রিনে তুলিকে দেখে জিজ্ঞেস করে, তুই ইরার ফোন রিসিভ করছিস? ইরা কোথায়? ইরার এখন কি অবস্থা বোন? সাদাতকে উদ্বিগ্ন হতে দেখে তুলি বলে, ভাইয়া, তোমার বউ এখন ঘুমোচ্ছে। আর তুমি তোমার বউয়ের জন্য এত উদ্বিগ্ন হচ্ছ কেন? যখন হবার কথা ছিল তখন তো হলে না, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এত উতলা হচ্ছ? ইরানি, তুই বেশি কথা বলিস তুলি। সেটা সবাই জানে, উচিত কথা বলি বলেই তোমার মায়ের কাছেও ভালো না আমি। তুলি আমার মা, তোরও মা,
তাই যা বলবি ভেবে চিন্তে বলবি। ঠিক আছে ভাইয়া, তবে তুমি আগের মতো নেই। তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ ভাইয়া? জানি না রে, তবে কিচ্ছু ভালো লাগে না। ডক্টর দেখিয়েছো? হ্যাঁ, ডক্টর তেমন কিছু বলেননি, সব ঠিকঠাক আছে বললেন। আচ্ছা, তুমি এবার ছুটিতে বাসায় এসো, তারপর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এখন বলবো না। আচ্ছা, বলতে হবে না। তুই একটু ইরার দিকে ফোনটা ঘোরা, ওকে একটু দেখি। তুলি মুচকি হেসে ফোনের পিছনের ক্যামেরা অন করে দেয়। ইরা বিছানায় কাত হয়ে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে, মুখটা মলিন। ইরাকে দেখে সাদাতের বুকের ভিতর চিনচিন ব্যথা করে ওঠে। বড্ড মায়া হয় ইরাকে দেখে। এভাবে কিছুক্ষণ ঘুমন্ত ইরার দিকে চেয়ে থাকে সাদাত। তারপর তুলির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। তুলির মনটাও এখন ভালো হয়ে গেছে। কাল থেকে ঠিকমতো বই পড়া হয়নি তার। এখন রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যায় পড়তে বসবে। মগরিবের 10 মিনিট আগে ঘুম ভাঙে ইরার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে তার ফুপি আর দাদু। ইরাকে দেখে ইসহাক মির্জা হেসে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে ইরা? দিদি ভাই, শরীরটা এখন কেমন আছে? জি দাদু, আগের থেকে ভালো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজেকে ফিট রাখবে। পরীক্ষা নিয়ে টেনশন করো না, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। এখন কালকের দিনটা আছে, দাঁড়িয়ে না থেকে বসো। ইরা সোফার এক কোণায় বসে। একটু পর মাগরিবের আজান দেয়। ইসহাক মির্জা মসজিদে নামাজ পড়তে চলে যায় আর ইরা নিজের রুমে চলে আসে। তার ফুপি ড্রয়িং রুমেই বসে আছে। ইরা মাগরিবের নামাজ পড়তে বসে। হঠাৎ করে তার সাদাতের কথা মনে পড়ে। সাদাতের সাথে সেই কবে দেখা হয়েছে আর বাসায় ফেরেনি। তার অসুস্থতার কথা কি সে শোনেনি? একবারও কি তার কথা মনে পড়েনি? একটা বার তার সাথে কথা বলল না। খুব অভিমান জমা হয় ইরার মনে। ফোনের কথা মাথায় আসতেই ফোন খোঁজার জন্য টেবিল থেকে উঠে পড়ে। সারা জায়গায় ফোন খুঁজে কোথাও পায় না। ইরা যতদূর মনে পড়ে ফোনটা রুমেই রেখেছিল, তাহলে গেল কই? ফোন না পেয়ে ফের টেবিলে এসে বসে। টেবিলের উপর 2 হাত দিয়ে মাথা ভর করে বসে। তখন চোখ গিয়ে পড়ে বইয়ের উপর। বইয়ের উপর তার ফোন চার্জে লাগানো। ফোন চার্জে দেখে অবাক হয় ইরা। সে তো ফোন চার্জে লাগায়নি, তাহলে? তুলির কথা মাথায় আসতে হেসে ওঠে ইরা। ইরা নিশ্চিত এটা তুলির কাজ। চার্জ থেকে ফোনটা খুলে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে কল লিস্টে সাদাতের নম্বর। ইরা ইনবক্সে ঢুকে দেখে পাক্কা 15 মিনিট কথা বলছে ভিডিও কল করে, তাও আবার 3টার সময়। ইরা মাথায় হাত দিয়ে ভাবতে বসেছে কে কথা বলতে পারে। একমাত্র তুলি ছাড়া তার ফোন কেউ ধরে না। তাহলে তুলি কি কথা বলেছে? ইরার ভাবনার মাঝেই তুলি রুমে ঢোকে। ইরাকে বসে থাকতে দেখে বলে, কি গো ভাবিমণি, কি এত ভাবছো? তুলি, তুমি কি আমার ফোনে তোমার ভাইয়ের সাথে কথা বলেছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না। ভাইয়া ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছিল। আমি রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ফোন পাচ্ছিল, তাই রিসিভ করেছিলাম। ও, ভালো করেছো। একটু একটু পড়তে বসো। যদি ভালো না লাগে তাহলে ভাইয়ের সাথে কথা বলো, তারপর পড়তে বসো। আমি পড়তে বসবো, নিজের খেয়াল রাখবে, ওকে? আচ্ছা যাও। তুলি চলে যায় নিজের রুমে আর ইরা ফোনটা হাতে নিয়ে বসে থাকে। ভাবে কল করবে কি করবে না। পরক্ষণে ভাবে সাদাত কল করলে তবেই কল ধরবে। কালকে ইরার পরীক্ষা। অসুস্থ থাকায় 2 দিন পড়তে বসতে পারেনি, তবে আজ অনেকটা সুস্থ। ইরা ঠিক করে 1 ঘন্টা মতো পড়বে, শুধু রিভাইজ দেবে, তারপর ঘুমিয়ে পড়বে। সাদাতের সাথে এখনো কথা হয়নি ইরার। এতে ইরার অভিমানের পাল্লা আরো ভারী হয়েছে। ইরাও অভিমান করে ফোন দেয়নি, তবে সাদাত ইরাকে মেসেজ দিয়ে রাখছে, তবে ইরা সেটা সেন্ড করেনি। ইরা জানেও না সাদাত তাকে মেসেজ দিয়েছে। আজ ইরা আর তুলির পরীক্ষা। তাদের সাথে যাচ্ছে রাব্বি আর ইরার ভাবি রাইসা। রাইহান বলেছে সেও যাবে। অসুস্থ বোনকে তো আর একা যেতে দেওয়া যায় না। গাড়িতে অন্যমনস্ক হয়ে বসে আছে ইরা। রাইসা সেটা লক্ষ্য করে বলে, ইরা, তোমার কি কিছু হয়েছে? আমাইরার কোনো উত্তর না পেয়ে রাইসা এবার গায়ে হাত দিয়ে বলে, এই ইরা, কি হয়েছে তোমার? ইরা চমকে উঠে বলে, কি হয়েছে ভাবি, কিছু বলবে? আরে আমি তোমাকে ডাকছি অথচ তুমি রেসপন্স করছো না, এতটাই আনমনা হয়ে বসে আছো। বাইরের প্রকৃতি দেখছিলাম।
টেনশন করো না বোন। আমি বুঝতে পারছি তুমি এক্সাম নিয়ে খুব টেনশন করছো। এমনটা হওয়া স্বাভাবিক, তবে প্যারা নিও না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। পাশ থেকে তুলি বলে, আপনি ঠিক বলেছেন ভাবি। ও অযথা টেনশন করে নিজের শরীর খারাপ করছে। আপনি একটু বুঝিয়ে বলুন, এত না ভাবতে, ঠিক মতো পরীক্ষায় মন দিতে। দেখতে দেখতে পরীক্ষার হলের সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে রায়হানও চলে আসে। ঘড়ির কাঁটায় 9:30। গেট খুলে দিলে সকল শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে। ইরা আর তুলি নিজেদের সিটে গিয়ে বসে। তারা আগে থেকে জানতো কত নম্বর রুমে তাদের সিট পড়েছে, এই জন্য আর ভোগান্তি হয়নি। পাক্কা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে বের হয়। 3 জনে জানতে চায়, দুজনে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। তারপর তুলি আর রাব্বির সাথে গাড়িতে গিয়ে বসে। রাইসা রায়হানের সাথে বাসায় চলে যাবে। বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যায়। কলিং বেল বাজলে দরজা খুলে দেয় রানু মির্জা। ইরাদের দেখে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হয়েছে দুজনের? আলহামদুলিল্লাহ কাকিমণি। আচ্ছা, 3 জনে একটু বসো, আমি শরবত করে আনি। রানু মির্জা 5 মিনিট পরে শরবত নিয়ে ফিরে আসে। ততক্ষণে ইসহাক মির্জা আর শম্পা মির্জা ড্রয়িং রুমে চলে আসেন। ইসহাক মির্জা এখন আর অফিসে যান না, বয়স হয়েছে, বাসায় রেস্ট করছেন। শরবত খেয়ে যে যার রুমে চলে আসে। ফাইল টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। হাতে মুখে পানি দিয়ে রুমে এসে ফোনটা হাতে নেয়, কিন্তু সাদাতের কোনো কল না পেয়ে মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। দুপুরের খাবার খেয়ে ছাদে কিছুক্ষণ একা সময় কাটায়। তারপর আসরের আজানের পর রুমে চলে আসে, নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখে সাদাত এখনো পর্যন্ত কোনো কল দেয়নি। ইরা খুব কষ্ট পায়, কষ্টে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে। ইরা মনে মনে বলে, আপনি এত পাষাণ কেন সাদাত? হসপিটাল থেকে বাসায় ফেরার পর একবারও খোঁজ নিলেন না, একটা মেসেজ দিলেন না। আমি কি আপনার কাছে এতটা পর হয়ে গেলাম? ভাবতে ভাবতে কেঁদে দেয় ইরা। ইরা কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ে। ইরা ঘুমোনোয় কেউ আর তাকে ডিস্টার্ব করেনি। রাতে খাবার খাওয়ার সময় তুলি এসে ডাক দিলে ঘুমের ঘোরে বলে, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও, আমাকে ডেকো না প্লিজ। তুলি ফিরে গিয়ে সবাইকে বলে, ইরা ঘুমিয়েছে, খাবে না বললো, সবাইকে খেয়ে নিতে বলেছে। সবাই রাতের ডিনার শেষ করে শম্পা মির্জা একটা প্লেটে খাবার বেড়ে তুলির হাতে দিয়ে বলে, তুলি, এটা ইরা রুমে দিয়ায়। রাতে যদি ঘুম থেকে উঠে খিদে লাগে তাহলে খেতে পারবে। আর হ্যাঁ, পানিও দিয়ে আসিস। তুলি মায়ের কাছে হতবাক, হা হয়ে তার দিকে তাকিয়ে আছে। তুলিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলেন, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। তুলি মুখ বন্ধ করে বলে, আম্মু, তুমি ওকে নিয়ে এতটা ভাবো? সত্যি আমি ভাবিনি তুমি ইরাকে মেনে নিবে। ইরা মেয়েটা খুব ভালো আম্মু, তুমি এতদিন খামোখা দূরে সরিয়ে রাখছিলে। বেশি কথা না বলে যা। আর শুধুমাত্র খাবার দিলাম বলে এটা ভাবিস না ওকে আমি সাদের বউ হিসেবে মেনে নিয়েছি। তুলি মুখ বাঁকিয়ে বলে, আসলেই তুমি পাল্টানোর মানুষ না। আমি ভেবেছিলাম আমার আম্মু হয়তো আবার আগের মতো ভালো আম্মু হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি হচ্ছে দ্য গ্রেট শম্পা মির্জা, ওরফে রিনা খান। দাঁড়া রে, আমি রিনা খান? তা নয় তো কি? হ্যাঁ, রিনা খানের মতো ভিলেনের পাঠ করছো। কথা শেষ করে তুলি দৌড় লাগায়। শম্পা মির্জা রাগী দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি দোতলায় গিয়ে ড্রয়িং রুমে তাকায়, দেখে তার আম্মু কিচেনের দিকে যাচ্ছে। তুলি হেসে ওঠে। তুলি বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছে তার মা অনেক পাল্টে গেছে। ইরার সাথে ভালো করে কথা বলে, কেয়ার করে। তুলি খাবার রেখে নিজের রুমে চলে আসে। তারপর একটু বই নিয়ে পড়তে বসে। পড়তে পড়তে অনেক বেজে যায়। রাত 12টা। ইরা গভীর ঘুমে। তুলি বিছানায় সবেমাত্র শুয়েছে। তখনই তুলির ফোন বেজে ওঠে। এত রাতে কে কল করতে পারে ভেবে পায় না তুলি। তুলি ফোন হাতে নিয়ে দেখে তার ভাই সাদাত কল করেছে। এত রাতে কল কোনো বিপদ হলো কিনা ভেবে আটকে ওঠে। তুলি সময় নষ্ট না করে দ্রুত কল রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে সাদাত বলে, তুলি বোন, তুই কি ঘুমিয়ে গেছিস? মাত্রই শুয়েছিলাম ভাইয়া, কিন্তু এত রাতে কল করছো কেন? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না বোন, আমি ঠিক আছি। তুই একটু কষ্ট করে সদর দরজাটা খুলে দে। মানে এত রাতে তুমি কোথায়? আমি দরজার সামনে। কি? হ্যাঁ,
তুই দ্রুত আয়। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। তুলি নিচে এসে দরজা খুলে দেয়। সাদাত বাসার ভেতরে ঢোকে। তুলিকে রুমে যেতে বলে সাদাত নিজের রুমে চলে যায়। সাদাত রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে তাকাতে পারছে না। ইরাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 2টা ছুঁই ছুঁই। ঘুমের ঘরে ইরা বুঝতে পারছে কেউ তাকে খুব টাইট করে জড়িয়ে ধরে আছে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে ইরা নড়তে পর্যন্ত পারছে না। ইরা ভয়ে ঘামতে থাকে। ভয়ে ইরার পুরোপুরি ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে আছে। ইরা ভয়ে চিৎকার করে গায়ের সর্বশক্তি দিয়ে সাদাতকে ধাক্কা মেরে দেয়। সাদাত ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। ইরা ভয়ে ভয়ে বলে, কে আপনি? আমার রুমে কেন আসছেন? সাদাত কিছু বলে না, চুপ করে ফ্লোরেই বসে থাকে। ইরা এবার রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আপনি জানেন না এর পরিণাম কি হতে পারে? আমার বর যদি জানে আপনি ঘরে আসছেন, আমাকে টাচ করছেন, তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। সাদাত ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ইরা ভয়ে পিছিয়ে যায়। রুমের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর পর নিজের সামনে সাদাতকে দেখে চমকে ওঠে ইরা। সাদাত যে ওর সামনে সেটা বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস্য লাগে। তাই নিজের হাতে নিজের চিমটি কেটে দেখে আসলে সত্যিই কিনা সাদাত তার সামনে। হাতে চিমটি কেটে ব্যথায় শব্দ করে ওঠে ইরা। তর্জনী আঙুল তুলে বলে, আপনি এত রাতে আপনি কোথা থেকে উদয় হলেন? সাদাত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার পাগলামি দেখছিল আর হাসছিল। সাদাত ইরার দিকে আগাতে থাকে। সাদাতের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সাদাত যত আগাচ্ছে ইরা তত পিছোচ্ছে। পিছোতে গিয়ে খাটের সাথে গুঁতা খায়। সাদাত এগিয়ে এসে ইরার খুব নিকটে দাঁড়ায়। সাদাতের গরম নিঃশ্বাস ইরার মুখে আছড়ে পড়ছে। সাদাত এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরে। ইরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাত আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। সাদাতের স্পর্শে ইরা শিউরে ওঠে। ইরা দুহাত দিয়ে ধাক্কা দেয়, কিন্তু এক চুল পরিমাণও সাদাতকে সরাতে পারে না। সাদাত বাঁকা হাসি হেসে বলে, এই পিচ্ছি খামাখা নিজের গায়ে শক্তি নষ্ট করছো কেন? তখন না হয় আমি ঘুমিয়েছিলাম বলে ফেলতে পেরেছিলে, কিন্তু এখন তো আমি সজ্ঞানী। এখন কেমনে সরাবে? ইরার মনে পড়ে যায় সাদাত তার সাথে 6 দিন কথা বলেনি। ইরা দাঁতে দাঁত চিবিয়ে বলে, আমাকে ছাড়ুন। সাদাত বুঝতে পারে তার বউটার অভিমান হয়েছে। সাদাত আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। ইরা অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সাদাত মুখ গোমরা করে বলে, আমার বউটার খুব অভিমান হয়েছে, তাই না? সে না বললেও আমি বুঝতে পারি, তার মুখের ভাষা যে আমি পড়তে পারি। আমি জানি আমার একমাত্র বউটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। ডোন্ট ওয়ারি বউ, আমি তো এসে গেছি। এবার তোমার সব রাগ অভিমান আমি ভাঙিয়ে দেব। ইরা কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কেউ না। রাগ করো না বউ, আমি কানে ধরছি, তবুও কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় জান। ইরা ফ্যালফ্যাল করে সাদাতের দিকে তাকায়। সাদাত এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজন দুজনকে দেখে চোখের তৃপ্তি মেটাচ্ছে। পরক্ষণে ইরার মাথায় ধপ করে রাগ উঠে যায়। সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাদাত 2 কদম পিছিয়ে যায়। ইরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো? ইরা কটমট করে বলে, আমার কাছে আসবেন না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আসলে সব পুরুষ মানুষ একই, তারা নিজেদের প্রয়োজনের কাছে টেনে নেবে আর প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিবে। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় সাদাত। ইরা এইসব তাকে কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? সাদাত এগিয়ে এসে ইরার কবজি ধরে বলে, এই মেয়ে, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ইরা চেঁচিয়ে বলে, আমার মাথা ঠিক আছে মেজর সাদাত মির্জা, আমি একদম ঠিক আছি। আমি সজ্ঞানে সব বলছি। আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছোবেন না। সাদাত ইরাকে 2 হাতে জড়িয়ে নেয়। ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ইরা কাঁদে। ইরার কান্নার বেগ ধীরে ধীরে থেমে যায়। এবার সাদাত 2 হাত দিয়ে ইরার মুখ উঁচু করে বলে, এই পাগলি, কাঁদছো কেন? আমার উপর খুব অভিমান হয়েছে, তাই না? আমাকে দেখে খুব রাগ হচ্ছে তোমার? আচ্ছা, কি করলে তোমার রাগ ভাঙবে বলো? ইরা ফুপিয়ে বলে, কিছু করা লাগবে না।
শুধু আমার সাথে কথা বলবেন না, তাহলেই হবে। এটা কোনো কথা হলো? আমি যা বলছি ঠিক বলেছি। দেখো পিচ্চি বউ, আমি অনেক দিন পর ছুটি পেয়েছি, তারপর বাসায় এসেছি। এখন তুমি বলছো আমি যেন তোমার সাথে কথা না বলি, এটা কিন্তু ঠিক নয়। ধরে নেন এটাই আপনার শাস্তি। বউয়ের সাথে 6 দিন কথা না বলায় এটাই আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি। শোনো বউ, আমি তোমাকে কল দিছিলাম কিন্তু তুমি রিসিভ করনি, তারপর আবার মেসেজ দিয়ে রাখছি, সেটা এখনো পর্যন্ত তুমি দেখোনি। আপনি কল কবে দিলেন আর মেসেজ বা কবে দিলেন? বিশ্বাস না হলে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখো। আপনার ফোনে দেখান। আপনার ফোন কোথায় আছে জানি না। জানো না মানে? এত মানে না করে দেখান। আমি ফোন রেগে গিয়ে কোথায় ফেলে দিছি জানি না। ইরার কথাই সাদাতের মাথায় হাত। তার পিচ্ছি বইয়ের এত তেজ কেন? সাদাত নিজের ফোনটা হাতে নিয়ে ইরার হাতে দিয়ে বলে, এবার দেখো। ইরা সাদাতের হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সত্যি সত্যি সাদাত তাকে মেসেজ দিয়ে রাখছে। ইরা অবাক হয়ে বলে, আপনি যদি মেসেজ দেন তাহলে আমার কাছে নোটিফিকেশন আসেনি কেন? আমি কেমনে বলবো? তুমি জানো, তুমি হয়তো নোটিফিকেশন অফ করে রাখছো। আমি কিছু জানি না। আচ্ছা, এটা তো 3 দিন আগের এসএমএস। আপনি 3 দিন কেন কল করেননি? তুমি হয়তো মেসেজটা পড়োনি, চোখ দিয়ে ভালো করে দেখে পড়ো। ওখানে বড় বড় করে লেখা আছে, প্রিয় বউজান, আগামী 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। অনেক বড় একটা মিশনে যাচ্ছি, এর সবটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সুস্থ সবল তোমাদের কাছে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, খুব মন দিয়ে পরীক্ষা দিও, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। অল দ্য বেস্ট বউজান। সাদাতের কথায় ইরা মেসেজটা পড়ে দেখে সত্যি সত্যি সাদাত তাকে কথাগুলো লিখেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সাদাতের দিকে তাকিয়ে বলে, আপনি সেখান থেকে একেবারে বাসায় আসছেন? হ্যাঁ, সেই জন্যই তো একটু ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে ঘুমাতে দিলে না, এক গাদা কথা শুনিয়ে দিলে। আপনি রাতে খাবার খেয়েছেন? না। ইরা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে, পরে টেবিলে চোখ পড়তে দেখে সেখানে প্লেট রাখা। ইরা কৌতূহলবশত টেবিলের কাছে এগিয়ে যায়। প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে দেখে সেখানে খাবার রাখা। ইরা অবাক হলেও কিছু বলে না, মুখে হাসি ফুটে ওঠে। প্লেট হাতে নিয়ে সাদাতের কাছে এগিয়ে আসে। সাদাত অবাক হয়ে ইরার কাজকর্ম দেখছে। ইরা সাদাতের হাত ধরে খাটে বসিয়ে দেয়, তারপর খাবারের প্লেট সাদাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার ঝটপট খাবার খেয়ে নিন। সাদাত ইরাকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? ইরা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থেকে বলে, এত কথা না বলে খাবার খান তো, তারপর ঘুমান। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি এত তেরা হলে কবে থেকে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিয়ে দিলেই তো হয়, সব সময় 4 লাইন বেশি বুঝে। সাদাত খাবারের প্লেট খাটের উপর রেখে ইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ইরা চেঁচিয়ে বলে, আরে আপনি আমাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছেন কেন? হাত ছাড়েন তো ভাই। সাদাত কিছু শোনার বান্দা নয়, ওয়াশরুমে এনে ট্যাবের সামনে দাঁড় করিয়ে বলে, এবার ঝটপট হাত মুখ ধুয়ে নাও। কিন্তু কেন? যা বলছি তাই করো। ইরা চুপ করে হাতে মুখে পানি দেয়। সাদাত আবার ইরার হাত ধরে রুমে এনে খাটে বসিয়ে নিজেও বসে পড়ে। সাদাত ভাত মেখে এক লোকমা ইরার মুখের সামনে ধরে। ইরা মুখ বন্ধ করে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত হা করতে বলে, তবুও মুখ বন্ধ করে রাখে ইরা। সাদাত এবার ধমক দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না, হা করো বলছি। সাদাতের ধমকে ইরা এবার চমকে ওঠে, তারপর হা করে। সাদাত ইরাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এভাবে দুজন রাত 3টায় খাওয়া শেষ করে শুয়ে পড়ে। সকাল 7টা, ইরা পড়ার টেবিলে পড়তে বসেছে। সাদাত বেঘোরে ঘুমাচ্ছে। বাসার কেউ এখনো জানে না সাদাত বাসায় এসেছে, শুধু তুলি জানে। কালকের রাতটা ঘুমিয়ে কাটিয়েছে ইরা, এখন আজকের দিনটা শুধু পড়বে। পড়তে পড়তে অনেকটা সময় চলে যায়। ইরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেকটা বেজে গেছে, তবুও সাদাত উঠছে না। ইরাও আর ইচ্ছে করে ডাকেনি। রুমের দরজা ভেড়ানো,
সকালে নাস্তা করার জন্য শম্পা মির্জা ডাকতে এসেছে তুলি আর ইরাকে। তুলিকে ডেকে ইরার রুমে আসে। দরজা খোলা ছিল বিধায় ভেতরে আসতে অসুবিধা হয়নি তার। তিনি জানতেন ইরা এই সময় পড়ার টেবিলে। তিনি রুমে ঢুকে সোজা টেবিলের কাছে এসে বললেন, খেতে আসো, খেয়ে এসে দরকার হলে আবার পড়তে বসবে। ইরা বই থেকে চোখ সরিয়ে শম্পা মির্জার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু আপনি যান, আমরা আসছি। ইরার কথায় ভুরু কুঁচকে তাকায় শম্পা মির্জা। তিনি ফের বললেন, আমরা মানে? তুলি তো খেতে নিচে গেছে, আর কে যাবে তোমার সাথে? ইরা হালকা হেসে ইশারায় বিছানায় তাকাতে বলে। ইরার কথা মতো শম্পা মির্জা ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকায়। তিনি অবাক হয়ে বলেন, সাদ এসেছে, তুমি আমাকে আগে বলবে না? শম্পা মির্জা দ্রুত পায়ে হেঁটে ছেলের কাছে যান। তিনি জোরে জোরে বলেন, সাদ, এই সাদ, ওর বাবা। শম্পা মির্জা এতটাই জোরে ডাকছেন যে সাদাত লাফ দিয়ে উঠে বসে। চোখ দুলে সামনে তাকাতেই মায়ের হাসি মুখটা দেখে মন ভরে যায়। সাদাত সোজা হয়ে বসে হেসে বলে, আম্মু একটু আস্তে রাখবে না? একটুর জন্য আমি হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম। তোর ফাজলামো আর গেল না। তুই আসবি আমাকে বললি না কেন? আমি তো জানতামই না তুই আসবি। কতগুলো দিন হয়ে গেছে তুই বাড়ি ফিরিস না। মাঝে মধ্যে একটু তো ছুটি নিয়েও তো বাসায় আসতে পারিস। আম্মু ছুটি না পাইলে কেমনে আসবো বলো? এবার অনেক দিন ছুটি পেয়েছি, তাই তো বাসায় চলে আসছি। আর আমি আসবো এটা কেউ জানতো না, এমনকি আমি নিজেই জানতাম না। কাল কখন আসছিস বাপ? রাত 1টায় বাসায় আসছি। তারপর ইরাকে ফোন দিলাম দরজা খোলার জন্য, কিন্তু ও ফোন রিসিভ করে না। আর এত রাতে কাকে কল দিয়ে ডিস্টার্ব করবো ভেবে পাচ্ছিলাম না। পরে দেখলাম তুলির রুমে আলো জ্বলছে। দেন তুলিকে ফোন করলাম আর ও দরজা খুলে দিল আর আমি রুমে আসলাম। তাহলে তো তুই কাল রাতে কিছুই খাসনি বাবা। এখনই নিচেই চল, আমি খাবার খেতে দিচ্ছি। আম্মু শান্ত হও, আমি খেয়েছি। খাইছিস মানে? রাতে তো কোনো খাবার অবশিষ্ট ছিল না স্যার। কিচেনে ছিল না, তবে আমাদের রুমে ছিল। মানে ইরার জন্য যে খাবার দিয়েছিলাম ওটা খেয়েছিস তুই? তাহলে ও কি খেয়েছে? ইরা টেবিল থেকে উঠে এসে শম্পা মির্জার কাছে দাঁড়িয়ে বলল, আম্মু আমি আর আপনার ছেলে ভাগ করে খেয়েছি। শম্পা মির্জা ইরার দিকে তাকায়। ইরাকে কিছু না বলে সাদকে তাড়া দেয় ফ্রেশ হওয়ার জন্য। সাদাত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে শম্পা মির্জা নিচেই চলে যান। সাদাত আর ইরা দুজনে একসাথে নিচে নেমে আসে। সকালে সাদাতকে দেখে চমকে যায় সকলে। সাদাত হাসি মুখে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সাদাতকে দেখে শাহাদাত মির্জা বলেন, আরে বেটা, তুমি হুট করে এসে সবাইকে পুরো চমকে দিয়েছো। তুমি যে আসবে এটা বলনি তো, সকলকে পুরো অবাক করে দিছো। সাদাত মুচকি হেসে বলে, বাবা আসলে আমি নিজেও জানতাম না কাল আসবো। আসলে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসেছো ভালোই করেছো, এবার খেতে বসো। সাদাত সহ বাকি সবাই সকালের নাস্তা শেষ করে। সাদাত বাড়ির বাইরে গেছে। ইরা দুপুরে গোসল করে নামাজ পড়তে বসেছে। কাল তার বাংলায় দ্বিতীয় পত্র পরীক্ষা। লাঞ্চের সময় খেতে ডাকলে খেয়ে এসেই পড়তে বসে। সাদাত এখনো বাসায় ফেরেনি। এত কেন লেট হচ্ছে জানে না ইরা। দুবার কল দিলেও রিসিভ করেনি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল, আর বিকাল গড়িয়ে সন্ধ্যা। সাদাত একটু আগে বাসায় ফিরেছে। ইরা আর জিজ্ঞেস করেনি এত দেরি হলো কেন। গরমে ইরার অবস্থা নাজেহাল। চুলগুলো হাত খোপা করা, বারবার সামনের কতগুলো চুল এসে ডিস্টার্ব করছে। ইরা বিরক্ত হয়ে বারবার কানের নিচে গুঁজে দিচ্ছে। সাদাত শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল করছে আর ইরাকে দেখছে। সাদাত অনেকক্ষণ ধরে খেয়াল করে চুলগুলো ইরাকে বিরক্ত করছে। সাদাত বিছানা থেকে নেমে ইরার পিছনে এসে দাঁড়ায়। ইরা পিছনে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। সাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদাত মাথা নেড়ে না বলে। ইরা সাদাতের হাতে চিরুনি দেখে জিজ্ঞেস করে, চিরুনি কি করবেন? কি হেসে জবাব দেয়, বউয়ের চুল বেনি করে দেব। ইরা অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই সাদাত ইরাকে চুপ করিয়ে দেয়। তারপর বলে, চুপ করে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। এই অসভ্য চুলগুলো আমার বউকে ঠিক মতো পরতে দিচ্ছে না, বারবার তাকে বিরক্ত করছে।
আমি থাকতে এটা হতে দেই কেমনে বলো? লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রয় আর সাদাত নিজের মতো করে ইরার দুপাশে চুল বেনি করে দেয়। চুল বেনি করা শেষ হলে ইরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, আরে বাহ, আমার বর তো দেখি খুব ভালো চুল বাঁধতে পারে। ইরা ভুরু নাচিয়ে মজা করে বলে, কাহিনী কি বলুন তো? এত ভালোভাবে চুল বাঁধা শিখলেন কিভাবে? আগে কোনো মেয়েকে এইভাবে চুল বেঁধে দেননি তো? সাদাত মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ। বউ আমার বলে কি, ছোটবেলায় তুলির জন্য বেনি করা শিখছিলাম আর তুমি কি বললে? ছি ছি। এত ছিছি করার কি আছে ভাই? এত সুন্দর চুল বেনি করে দিলেন, এটা শোনা স্বাভাবিক নয় কি? সাদাত রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এই তুমি কথায় কথায় এমন ভাই ভাই করো কেন? হ্যাঁ, আমি তোমার বর লাগি। বরকে কেউ ভাই ডাকে? ইরা দুষ্টু হেসে বলে, ভাইয়া মানে সাইয়া আর সাইয়া মানে ভাইয়া। ওরে পাজি মেয়ে, দুষ্টুমি না করে পড়ায় মন দাও, তা না হলে কালকে পরীক্ষায় ডাব্বা পাবানে। ইরা মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। সাদাত ইরাকে আর ডিস্টার্ব না করে বিছানায় শুয়ে পড়ে। সাদাত চায় না তার জন্য ইরার পরীক্ষা খারাপ হোক। দেখতে দেখতে ইরাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে শুরু হলো আর আজ শেষ পরীক্ষা। সাদাত কয়েকদিন থেকে আবার চলে গিয়েছিল, কিন্তু 2 দিন পর সাদাত ঢাকাতেই চলে আসবে। তার পোস্টিং হয়েছে ঢাকাতেই। তাদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে। শেষ পরীক্ষা দিয়ে 2 ননদ ভাবি আনন্দ করতে করতে বাসায় ফেরে। সাদাত থাকায় কয়দিন সাদাত দুজনকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসতো আর নিয়ে আসতো। তারপর সে চলে গেলে ড্রাইভার দিয়ে আসতো আর নিয়ে আসতো। আজ থেকে দুজন চিল করবে বলে সেই খুশি, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সাদাত ফোন করে বলে দিয়েছে যে সে বাসায় ফিরছে। আপাতত এখন থেকে সে বাড়ি থেকে যাওয়া আসা করবে, আর কয়দিন পর দুজনকে কোচিংয়ে ভর্তি করাবে। অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইরা আর তুলির মন খারাপ করে ছাদে দোলনায় বসে আছে। কিছুক্ষণ পর রাব্বি আসে ছাদে। দুজনকে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দুজনের মুড অফ নাকি? দুজন নিশ্চুপ। রাব্বির কথায় এক পলক তাকিয়ে ফের আকাশের দিকে তাকাই তুলি। তুলিকে মুখ গোমরা করে থাকতে দেখে রাব্বি এগিয়ে এসে বলে, কি ব্যাপার, আমার বোনটার মুড অফ কেন শুনি? আমি এসেছিলাম তোমাদের একটা খুশির নিউজ দিতে, আর তোমরা মুড অফ করে বসে আছিস। তুলি মুখ কালো করে বলে, কি বলবে? ভাইয়া বাসে আসছে, আমাদের কোচিংয়ে ভর্তি করাবে। আরে এগুলো কেন বলবা? আমি তো তোমাদেরকে অন্য কথা বলতে আসছি। কি কথা, ভালো করে বলো ভাইয়া। তুলি, ভাইয়া কি বলেছে কি বলেনি সেটা আমি জানি না। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল ভাইয়া বাসা আসছে, পরপর বেশ কিছুদিন ছুটি পেয়েছে। বড় কাকা আর বাবার সাথে কথা বলেছে, সবাই মিলে নাকি ঘুরতে যাবে। সত্যি বলছে ভাইয়া? তুলি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে। ইরাও বেশ খুশি হয়েছে। 3 জনে মিলে অনেক প্ল্যানিং করে। রাত 10টায় সাদাত বাসায় আসে। ইরা সাদাতের কাছ থেকে ব্যাগপত্র নিয়ে রুমে গুছিয়ে রাখে। সাদাত সবার সাথে কথা বলে রুমে আসে। বাইরে বৃষ্টি হওয়ায় অনেকটা ভিজে গেছে। সাদাত টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে আসে। 15 মিনিট পর গোসল করে বের হয়। শম্পা মির্জা খাবার বেড়ে ইরার হাতে দিয়ে দেয় সাদাতের জন্য। সাদাত বের হয়ে একটা চেয়ার টেনে বসে। ইরা খাবারের প্লেট এনে সাদাতের হাতে দেয়। সাদাত খাওয়া শুরু করে। অনেক ক্ষুধা লাগছিল তার। সেই সকালে নাস্তা করেছে আর কিছুই মুখে তোলেনি। খাওয়ার সময় পায়নি। নানান ব্যস্ততায় দিনটা কেটে গেছে। ইরা বিছানায় বসে মুখে হাত দিয়ে সাদাতের খাওয়া দেখছে। সাদাত খাওয়ায় ব্যস্ত ছিল, ইরার দিকে খেয়ালই করেনি। সাদাত যখন প্লেটে পানি দেয় তখন ইরার দিকে নজর যায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি? ইরা মাথা নেড়ে কিছু না বলে। ইরা বিছানা থেকে উঠে গিয়ে সাদাতের কাছে একটা অটো প্লেট নিয়ে কিচেনে চলে আসে। প্লেট ধুয়ে রেখে আবার রুমে আসে। সাদাত বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। ইরা রুমে এসে দাঁড়ায়। সাদাত ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ইরার স্বাভাবিক জবাব। সাদাত ফোন রেখে ইরাকে বিছানায় আসতে বলে। ইরা বিছানায় এসে বসে। সাদাত ইরার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার নাকি দুপুর থেকে মন খারাপ? ইরা অবাক হয়ে বলল, আপনি কে বলছেন? সাদাত হালকা হেসে জবাব দেয়, আমাকে বলার মানুষের অভাব নেই, যা শুনেছি তার উত্তর দাও। ইরা ঠোঁট উল্টে বলে, হ্যাঁ। কেন জানতে পারি?
ইরা রাগ নিয়ে বলল, সবেমাত্র আজ পরীক্ষা শেষ হয়েছে, কয়েকদিন একটু রেস্ট নেই, একটু আনন্দ ফুর্তি করি, সবার সাথে সময় কাটাই। কই তা না করে আপনি কি কইলেন? আপনি বলছেন আমাকে নাকি কোচিংয়ে ভর্তি করিয়ে দিবেন। এইটা কোনো কথা হইল ভাই? আমাদেরও তো জীবন নাকি ভাই? আমাদের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে এমনটা করতে আপনার বুক কাঁপলো না? ইরার কথায় আশ্চর্য হয়ে তাকিয়ে রয় সাদাত। মুখ বন্ধ করেন, নইলে মাছি ঢুকে যাবে। সাদাত মুখ বন্ধ করে ইরাকে বলে, সামান্য একটা বিষয়ের জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে? বেশ, আমিও দেখব তোমরা কি করে সময় নষ্ট করো। ট্যুর থেকে ঘুরে এসেই তোমাদের দুজনকে আমি নিজে গিয়ে কোচিংয়ে ভর্তি করাবো। ইরা হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ স্যার, এমনটা করবেন না। আমরা বাঁচতে চাই, এভাবে আমাদের জীবনটা শেষ করবেন না। সামনে আমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। সাদাতের ধমকে চুপসে গেল ইরা। সাদাত বলল, ওরে ড্রামাবাজ, তোমরা দুজন এই প্ল্যান করছো, কিন্তু আমি থাকতে কিছুতেই তোমাদের প্ল্যান সফল হবে না। বেশি বাড়াবাড়ি করলে এখনই অনলাইন ভর্তি কনফার্ম করে দেব কিন্তু। সাদাতের কথায় আকাশ থেকে পড়ে ইরা। এবার ড্রামাটা একটু বেশি করে ফেলে। ইরা সাদাতের হাত ধরে বলে, ওগো স্বামী যান, আমি আর কিছুই কইব না। আপনি যা কইবেন তাই হইব, কিন্তু এখনই কিছু কইরেন না। সাদাত বাঁকা হেসে বলে, তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর একটা কথা বললে এখনই। না, আর কিছু কইেন না, আমি ভদ্রমের মতো ঘুমিয়ে পড়ছি। এই বলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলে। ইরার কাণ্ড দেখে রুমে হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ে তুলি। এতক্ষণ চুপচাপ ইরা আর সাদাতের কথোপকথন শুনছে তুলি। আপনারা ভাবছেন কিভাবে শুনেছে? তাহলে শুনুন। ইরা কিচেন থেকে যখন রুমে আসে তখন তুলির কাছে যায়। তুলি ইরাকে বলে, ভাইয়াকে আমি বলেছি। ভাইয়া ভাবির খুব মন খারাপ। ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছি তোমার বইয়ের কাছ থেকে শুনবে, তুমি তখন এই ব্যাপারে বলবা। দুজন মিলে অনেক কিছু প্ল্যান করে। তারপর ইরা রুমে আসে। তুলি কল কেটে দেয়। ফোন টেবিলের উপর থাকায় সাদাত টের পায় না। ইরাকে শুতে দেখে সাদাত নিজেও শুয়ে পড়ে। সাদাত চোখ বুঝে এমনভাবে শুয়ে আছে যে কেউ দেখলে বলে দিতে পারবে সাদাত ঘুমোচ্ছে, কিন্তু সাদাত সব দেখছে। ইরা চোখ টিপ টিপ করে এক চোখ মেলে তাকায়। সম্পূর্ণ তাকানোর আগেই সাদাত বলে ওঠে, খবরদার চোখ মিললেই কিন্তু। ইরা সাহস করে আর চোখ মেলে তাকায় না। সাদাত ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইরা একসময় ঘুমিয়ে যায়। সাদাত এতক্ষণ করা কাজগুলো মনে করে ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালের খাবার খেয়ে বেলা 11টার সময় বাসা থেকে বের হয় সাদাত। সাদাতের সাথে আছে তার ভাই বোন আর ইরা। চারজনে যাচ্ছে শপিংয়ে। ইরাদের সাথে ঘুরতে যাচ্ছে রাইহান আর রাইসা। সেই জন্য রাইহান আর রাইসাও শপিংয়ের জন্য আসছে। সাদাতরা মিনিট 30 পরে পৌঁছে যায় শপিং মলে। সাদাত গাড়ি থেকে ইরাদের নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। গাড়ি পার্ক করে সকলের সাথে যায় শপিং মলের ভিতর। ইরারা কেনাকাটা করতে ব্যস্ত। ইরা তুলি যা দেখছে তাই পছন্দ করে ফেলছে। ইরা তো বলেই ফেললো, শপিং মল ধরে বাসায় বসিয়ে দিলে কেমন হয়? ইরার কথায় হেসে ওঠে তারা। কিছুক্ষণ পর রাইহানরা দুজন চলে আসে। নিজেদের মতো প্রয়োজনীয় জিনিস কিনছে তারা। পাক্কা 2 ঘন্টা ধরে শপিং করে সবাই। গরমে সবার অবস্থা খারাপ। বাসার সকলের জন্য কেনাকাটা করেছে সাদাত। ইরা আর তুলি মন মতো আজ শপিং করেছে। যা ইচ্ছে হয়েছে তাই নিয়েছে। তাদের আজ বাধা দেয়নি কেউ। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সবার ক্লান্ত কাটানোর জন্য শপিং মল থেকে বেরিয়ে সোজা চলে আসে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতর গিয়ে একটা টেবিলে বসে 6 জন। রাব্বি ওয়েটারকে ডেকে সবার জন্য খাবার অর্ডার দেয়। কয়েকজন গল্প করছে। অনেকদিন এভাবে আড্ডা দেওয়া হয় না কারোর। ওয়েটার কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। সবাই খাওয়া শুরু করে। তখনই রেস্টুরেন্টে এসে হাজির হয় রিয়া। রিয়া সাদাতের টেবিলে এসে বলল, হেই গাইস, তোমরা এখানে? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর পেয়ে পিছনে ঘুরে তাকায় সবাই। রিয়াকে দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সবাই। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাব্বি বলল, আরে রিয়াপু যে, কেমন আছো? রিয়া সাদাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আই এম অলওয়েজ ফাইন। রাব্বি, তোমরা কেমন আছো? পাশ থেকে ইরা বলে ওঠে, আমরাও অলওয়েজ ভালো থাকি রিয়া আপু। ইরার কথায় সরু চোখে তাকায় রিয়া, তবে কিছু না বলে হাসে। তারপর বলল,
ভালো থাকলেই ভালো। সাদাত, কথা বলছো না জি? আমি আসাই কোনো প্রবলেম হয়ে গেল না তো? সাদাত দাঁতে দাঁত চেপে আসতে বলে, দেখ রিয়া, আমি তোর বড়, তাই ভাই সম্বোধন করে কথা বল। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবি না। যদি করে থাকিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এখানে আমার শালার বউ আছে, তারা তোর করা পাগলামিগুলো জানে না। সরি ভাইয়া, আসলে তুলি রিয়া আপুকে বলে দিতে গিয়েছি আমরা সবাই ঘুরতে যাব, আর সে যদি জেনে যায় তাহলে আমাদের সাথে যেতে চাইবে, তখন বিপাকে পড়ে যাব। যা বাস দেওয়ার হয়ে গেছে বোন, এমনই কেউ বাস দেয়? আমার তো আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। রাইহান বলল, আচ্ছা রিয়া, জানলে সমস্যাটাই বা কোথায়? ও তুমি বুঝবে না ভাইয়া। অতঃপর লাঞ্চ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সবাই। বাইরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ধরনী কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ এমন বৃষ্টি হওয়াতে সবকিছু থমকে গেছে। কক্সবাজার ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এই নিয়ে প্রচণ্ড মন খারাপ ইরার। ইরা আগে কখনো কক্সবাজার ঘুরতে যায়নি, এই জন্য সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে সবকিছু ভেস্তে গেল। যদি আজ বৃষ্টি হয়ে থেমে যেত তাহলে একটা কথা ছিল, ঘুরতে গেলেও সমস্যা হতো না, কিন্তু এই বৃষ্টি নিয়ে সব মানুষেরই আশঙ্কা আছে। সাদাত নিউজ ফিডে দেখেছে নোয়াখালীর ফেনীতে প্রবল বৃষ্টির কারণে মারাত্মক ক্ষতি হয়েছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আরও কক্সবাজারে 3 জন শিক্ষার্থী ঘুরতে গিয়েছিল, 3 জনই নিখোঁজ, তাদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে সাদাত সবাইকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা ঘুরতে যাবে না। এই অবস্থায় কোনো রকম রিস্ক তারা নিবে না, অন্য কোনো সময় তারা আবার যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই সাদাতের কথায় সহমত হন। অবশেষে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। ইরা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, সাথে দমকা বাতাস, প্রচণ্ড শীত লাগছে ইরার। সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত বিছানা থেকে ওঠেনি সে। সাদাত রুমে এসে বইয়ের কাণ্ডে হা হয়ে গেছে। এই গরমে কেউ কাঁথা মুড়ি দেয়? এখন বর্ষাকাল, এমন একটু আধটু বৃষ্টি হবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার বউ তো পৃথিবীতে এক পিসই আছে, এমন কাজ কাম একমাত্র তার দ্বারাই সম্ভব। সাদাত ইরাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। ইরা চোখ বন্ধ করে ঘুমে টলছে। সাদাত জোরে ধমক দিয়ে বলে ওঠে, এই ইরা, সোজা হয়ে বসো। ইরা ভয়ে চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসে বুকে ফু দিয়ে বলে, এমন করে কেউ ধমক দেয়? আমার পরাণ পাখিটা তো ভয় পাইছে। সাদাত শক্ত কণ্ঠে বলল, এমন ভান ধরে শুয়ে আছো কেন? রাতে ডিনার করবে না? খাওয়ার মুড নেই। ম্যাডামের কেন মুড নেই একটু জানতে পারি? বলুম না। আচ্ছা, বলতে হবে না। এবার বিছানা থেকে উঠে সোজা নিচে যাবে, তোমার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। ইরা বিছানা থেকে নেমে সাদাতের দিকে আর চোখে তাকিয়ে মুখ গোমরা করে রুম থেকে বেরিয়ে যায়। ইরা যেতেই হেসে ওঠে সাদাত, তারপর সে নিজেও খাবার টেবিলের উদ্দেশ্যে বের হয়। রাতের ডিনার শেষে সবাই ঘুমানোর জন্য রুমে চলে যায়। রাত এখন 1টা, সবাই গভীর ঘুমে, পুরো বাড়ি নিস্তব্ধ, কারো সাড়া নেই। সাদাতের পাশে গভীর ঘুমে আছে ইরা। সাদাত এক ধ্যানে অনেকক্ষণ ধরে ইরার দিকে তাকিয়ে আছে, সে খেয়ালই নেই সাদাতের একটু আগে ঘুম ভেঙে গেছে। পরে ঘুমানোর চেষ্টা করেছে, তবে ঘুম আসেনি। সাদাত একসময় ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম ভাঙে ইরার, পিট করে চোখ মেলে তাকিয়ে নিজেকে আবিষ্কার করে সাদাতের বাহু ডোরে। সাদাত ইরাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ইরা মুচকি হাসে, এক হাত দিয়ে সাদাতের মাথায় সিল্কি চুল ঘুরে হাত দিয়ে বুলিয়ে দেয়। ইরা এবার দুষ্টু হেসে চুলের বেনি দিয়ে সাদাতের গলায় সুড়সুড়ি দেয়। সাদাত নড়ে ওঠে, আবার আগের মতো শুয়ে পড়ে। ইরা এবার একটু বেশি দুষ্টুমি করে সাদাতের কানের ভেতর চুল ঢুকিয়ে দেয়। সাদাত এবার খানিকটা নড়ে ওঠে। ইরা আবার আগের মতো সাদাতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। সাদাত চোখ ডোলে চোখ মেলে তাকায়। ইরাকে তার বুকে দেখে মুচকি হাসে। সাদাত আবার ইরাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। মিনিট 5 যেতেই ইরা চোখ মেলে তাকায়। ইরার মাথায় আজ দুষ্টু বুদ্ধি হানা দিয়েছে। ইরা ঠোঁটের কোণে হাসি রেখে নিজের চুল দিয়ে সাদাতের চোখে মুখে দিয়ে ছুঁয়ে দেয়। ইরা যখনই হাত গুটিয়ে নিতে যায় তখনই সাদাত ইরার হাত ধরে ফেলে। ইরা চমকে ওঠে। সাদাত চোখ মেলে তাকায়। ইরা ভয়ে শুকনো ঢোক গেলে। সাদাত বাঁকা হাসে। সাদাতের হাসি দেখে ইরার যায় অবস্থা। ইরা নড়াচড়া শুরু করে দেয়, ছোটার জন্য ছটফট করে। ইরার অবস্থা দেখে সাদাত উচ্চস্বরে হেসে ওঠে। সাদাতের হাসি দেখে ইরা থেমে যায়।
সাদাতের হাস্যোজ্জ্বল মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাদাত হাসি থামিয়ে ভুরু নাচিয়ে বলে, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? তোমার বরকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? সাদাতের কথায় লজ্জা পেয়ে মুখ বন্ধ করে নেয়, চোখ নামিয়ে নেয়। সাদাত ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ঝুলিয়ে বলল, কি গো বউ, কথা বলছো না কেন? ইরা নিশ্চুপ, ছোটার জন্য আর ছটপট করছে না। ইরা আমতা আমতা করে বলে, আমাকে ছেড়ে দিন, আমি উঠবো। সাদাত বলল, ওঠো না, বারণ করছে কে? আপনি না ছাড়লে আমি উঠবো কেমনে? সাদাত আবার একটু হাসলো, তারপর বলল, নিজে নিজে উঠবে নাকি আমি উঠাই দেব? ইরা অবাক হয়ে বলল, আপনি এমন নির্লজ্জ হলেন কবে থেকে বলুন তো? সাদাত না জানার ভান ধরে বলে, এটা তুমি কি বললে বউ? আমি আবার নির্লজ্জ হলাম কবে থেকে? তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? অবাক হয়ে বলল ইরা। তুমি এত পাজি হইলে কেমনে? আমি আবার পাজি হলাম কেমনে ভাই? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বেশি ভাই ভাই করো। ফার্দার যদি শুনেছি তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জানি। আপনি কি জানেন? অবাক হয়ে বলে, এই যে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার বরের চোখে মুখে নাকে কানে গলায় নিজের চুল দিয়ে তাকে ডিস্টার্ব করো, বরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তুমি যে ফাইজলামো করো, সেটা কি আমি বুঝি না ভেবেছো? আমি সব জানি বউ। সাদাতের কথায় ইরা থতমত খেয়ে যায়। সে যে সাদাতের কাছে এভাবে হাতে নাতে ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি। ইরা আমতা আমতা করে বলে, আসলে আমি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সব দোষ আমার চুলের। আমি কি করব বলুন? চুল কি আর কথা শুনে বলুন? আপনি চাইলে আমার চুলের শাস্তি দিতে পারেন, আমি কিছু বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা বেশ, এবার বলো চুলগুলো কার? কার আবার? আমার। চুলের মালিক কে? কি আবার আমি? তাহলে চুলগুলো সামলানোর দায়িত্ব কার? আরে বাবা, আমার চুল আমার দায়িত্ব। তাহলে শাস্তি পাবে কে? কে আবার? আরে আপনি এসব কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? সরুন তো। ইরা চলে যেতে গেলে হাত ধরে বসিয়ে দেয় সাদাত, তারপর বলে, মেয়ে, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি ভাবছো চুলের দোষ দিয়ে মানে কেটে পড়বে। আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয়? আমি একজন মেজর, বুঝছো বউ? ইরা মুখ বাঁকিয়ে বলল, আইসে আমার মেজর সাহেব। বলি কি, আপনি নিজে নিজে কি ভাবেন? আপনি মেজর আর আমি কে? আমি মেজরের বউ। তাহলে বুদ্ধি কার বেশি, মেজরের নাকি মেজরের বউয়ের? হ্যাঁ? ইরা যুক্তি শুনে জাস্ট হা হয়ে যায় সাদাত। পরক্ষণে হেসে উঠে বলে, ওরে আমার মেজরের বউ রে। আচ্ছা আপনি কোন মেজরের বউ? মানে আপনার মেজর স্বামীর নাম কি? ইরা ভাব নিয়ে বলল, মেজর সাদাত মির্জা। এই বলে হেসে ওঠে ইরা। ইরার সাথে যোগ দেয় সাদাত নিজেও। দুজন একসাথে হেসে ওঠে। সাদাত হাসতে হাসতে বলল, মানতে হবে তুমি মেজর সাদাত মির্জার বউ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর বলতে হবে না। সাদাত হাসে। ইরা ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে রুমে আসে। তারপর সাদাত ফ্রেশ হয়ে আসে। ইরা ততক্ষণে নিজেকে গুছিয়ে নেয় নিচে যাবার জন্য। ইরা পা বাড়াতেই সাদাত ডেকে ওঠে। সাদাতের ডাকে পিছু ফিরে তাকায় ইরা। সাদাত বলল, নিচে যাও, আমি আসছি। তোমাদের জন্য কিছু অপেক্ষা করছে। মির্জা ভিলার সবাই ড্রয়িং রুমে বসে আছেন। সকালের নাস্তা শেষ করে গল্প করছেন। আজ শুক্রবার, বন্ধের দিন। ছোট বড় সবাই বাসায় আছেন। সাদাত সবাইকে উদ্দেশ্য করে বলল, এভরিওয়ান, আমাদের ঘুরতে যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল। এই নিয়ে কম বেশি অনেকেরই মন খারাপ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে বাসায় একটা ছোটখাটো একটা পিকনিক করতে চাইছি। এখন তোমরা সবাই কি বলছো? সাদাতের দাদু বলল, তোমার ভাই বোনেরা করলে করতে পারো, আমাদের এতে আপত্তি নেই। তোমরা ছোটরা সবাই আনন্দ করবে। এরা তুলের পরীক্ষা শেষ, তারাও আনন্দ করুক। জি বাবা, আপনি ঠিক বলছেন। ওরা কজন একটু আনন্দ করুক, সাথে রায়হান আর রাইসাও ডেকেও নিও। ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা পিকনিক করছি। ওদের দুজনকেও আসতে বলছি। তুলি খুব খুশি, কিন্তু ইরা নিশ্চুপ। সন্ধ্যা থেকে মির্জা ভিলায় পিকনিকের আয়োজন চলছে। রাইহান আর রাইসা বিকালে এসেছে। দুজনের সাথে এসেছে তার ফুপির মেয়ে সাথী। সাদাত, রাব্বি, রাইহান তিনজনে বিকেলেই বাজার করে আনছে। যাবতীয় যা যা লাগে সব কেনাকাটা করেছে। মির্জা বাড়ির ছাদে সব আয়োজন করেছে।
সবাই খুব আনন্দ করছে। সাদাত ছোট বক্স এনেছে, যেটা মির্জা বাড়িতে সবসময় থাকে। কম সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। এখন রাত 8টা। মেয়ে কয়জন পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কাটছে। রাইসা মাংস চুলায় বসিয়েছে। সাদাতদের বাড়িতে মাটির চুলা আছে, যেটা ছাদে থাকে। যখন পিকনিক করা হয় তখনই বের করে। সবার আনন্দের মাঝে হঠাৎ করে হাজির হয় রিয়া। সহসা রিয়াকে মির্জা বাড়িতে দেখে সাদাতের চোয়াল শক্ত হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে রাগের আভাস। ইরা সন্ধ্যের পর থেকেই খুবই খুশি ছিল, কিন্তু রিয়া আসতে তার হাসি মুখটা কালো হয়ে যায়। রিয়াকে দেখে তুলিও অখুশি হয়। রাইহান আর রাইজা শুধু স্বাভাবিক আছে। রিয়া দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে বলে, সাদ কেমন আছো? তোমরা যে ঘুরতে যাবে সেটা বললে না কেন? আজ আবার সবই পিকনিক করছো। আমাকে বলে আমি সকালেই চলে আসতাম। আর যদি না আসতাম তাহলে তো জানাই হতো না। ইরা রাগে ফুঁসছে, চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। সাদাত রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলল। রিয়া ন্যাকামি করে বলে, এসব কি হচ্ছে রিয়া? এভাবে হুটহাট ছ্যাঁচড়া মেয়েদের মতো জড়িয়ে ধরিস কেন? ইরা ন্যাকামু করে বলে, উফ সাদ, এসব তুমি কি বলছো? আফটার অল তুমি স্টপ রিয়া, এসেছিস ভালো কথা। এভাবে গায়ে পড়ছিস কেন? দূরে সর, কাছে আসবি না। সাদাত ইরার দিকে তাকিয়ে দেখে ইরা মুখ ফুলিয়ে আছে। চোখে মুখে তীব্র রাগ উপজে পড়ছে। রিয়া সাদাতের দৃষ্টি আকর্ষণ করে ইরার দিকে তাকায়। দুজনের চাহনি দেখে রিয়ার ভেতরে জ্বলে পুড়ে যায়। ইরার প্রতি আরো বেশি রাগ হয়। মনে মনে ইরার প্রতি রাগের আক্রোশ বাড়তে থাকে। তবে এখন সে কিছু করবে না। যা করার জন্য এসেছে সেটা ইরার সাথে মিশেই করবে, কিন্তু এখন তাকে ভালো ব্যবহার করতে হবে। রিয়া মুচকি হেসে ইরার কাছে চলে আসে। ইরাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি ইরা ভাবি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তোমার বরকে একটু জড়িয়ে ধরেছি বলে কি ব্যাপারটা ন্যাক করলো? এমনটা কেউ করে বলো? আমি তো তার বোনই হই। বলো, বোন হয়ে ভাইকে জড়িয়ে ধরতে পারবো না? তুমি বলো। রিয়ার কথায় আশ্চর্য হয়ে যায় সকলে। ইরার মুখে অবাকের ছাপ। তুলি বিড়বিড় করে বলে, শালি আবার কিছু করার জন্য এসেছে, না হলে এর মতো মেয়েরা আবার ভালো হয়? অবিশ্বাস্য, অসভ্য মেয়ে একটা। ইরা স্বাভাবিকভাবে হাসি মুখে জবাব দেয়, রিয়া আপু, বোন তার ভাইকে অবশ্যই জড়িয়ে ধরতে পারবে, কিন্তু আপনি তো তার মামাতো বোন। আপনার ভাইয়ের যদি অসুবিধা হয় তাহলে কেন আপনি তাকে জড়িয়ে ধরবেন বলুন? বোন অবশ্যই চাইবে না তার ভাইয়ের কোনো অসুবিধা হোক, তাই না? রিয়া ইরাকে ছেড়ে দেয়। ইরার দিকে তীক্ষ্ণভাবে তাকায়। মানে ইরার কথা তার পছন্দ হয়নি। মনের মধ্যে ইরার প্রতি ক্ষোভে ফেটে পড়ে। তবুও মুখে হাসি ফুটিয়ে বলে, অবশ্যই ভাবি, এমনটা আর হবে না। তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে। সকলে নিশ্চুপ। সবার মাঝে কিছুক্ষণ নীরবতা চলে। রিয়া সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, গাইস, যা হয়েছে বাদ দাও। তোমরা এখন পিকনিক করছো। তোমরা যদি চাও আমি এখানে জয়েন করব, আর যদি না চাও তাহলে চলে যাব। তবুও কারোর প্রবলেমের কারণ হতে চায় না। রিয়ার কথায় ভুরু দলা করে ফেলে সাদাত। রাব্বি ফোড়ন কেটে বলে, আমাকে একটা কথা বলবে রিয়াপু? রিয়া হাসি মুখে বলে, হ্যাঁ, কেন নয়, বলো। তুমি জানলে কেমনে আমরা আজ পিকনিক করছি? রিয়া হালকা হেসে বলল, আরে বলো না, আমি তো জানতামই না। সন্ধ্যায় ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। এই রোড দিয়েই যাচ্ছিলাম, তখন ফুপিমণির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তোমরা সবাই কি করছো। আর ফুপিমণি বলল তোমরা নাকি সবাই মিলে পিকনিক করছো, তাই চলে এলাম। ও, এতক্ষণ অনেক সময় ব্যয় হয়ে গেছে। সবাই আগের মতো কাজে লেগে পড়েছে। রিয়া দোলনায় আরামসে বসে আছে। শম্পা মির্জা বিছানায় শুয়ে আছেন। সাদাত ছাদ থেকে নেমে এসে মায়ের অনুমতি নিয়ে রুমের ভিতর আসলো। শাহাদাত মির্জা ফাইল দেখছেন। সাদাত সোজা মায়ের কাছে বসে। ছেলেকে দেখে উঠে বসেন তিনি। সাদাত মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি রিয়াকে বলছো কেন আমরা আজ পিকনিক করছি? ছেলের কথায় তাকান তিনি। তারপর বললেন, এভাবে বলিস কেন? আমি তো আর ইচ্ছে করে বলিনি বা ডাকিনি। ও তোদের কথা শুনছিল, তাই বললাম তোরা সবাই পিকনিক করছিস, কিন্তু চলে আসবে জানতাম না। বলছো ভালো কথা, তাই বলে বাসায় চলে আসবে? এসেছে তাও মানলাম, সবার সামনে সিন ক্রিয়েট করবে কেন? শম্পা মির্জা নরম গলায় বললেন, আগে জানলে বলতাম না। কিছু মনে করিস না বাপ, হাজার হোক ও আমার ভাইয়ের মেয়ে। আসতে চাইলে না করতাম কি করে?
আচ্ছা শুয়ে থাকো, আমি ছাদে যাচ্ছি। এই বলে সাদাত ছাদে চলে যায়। রান্না প্রায় শেষের দিকে, মিনিট 5 মধ্যে শেষ হয়ে যাবে। রিয়া রাব্বিকে বলে, রাব্বি, তোমার উডবি ওয়াইফকে দেখাবে না? রাব্বি পানি খাচ্ছিল। রিয়ার কথায় মুখ থেকে সব পানি গিয়ে পড়ে সাথীর জামায়। সাথী চেঁচিয়ে ওঠে। রাব্বি সরি বলে। রিয়া আবার জিজ্ঞেস করে। রাব্বি মাথা চুলকে বলল,